আজ থেকে ঠিক ১ বছর আগে সিরিয়া নিয়ে করা আমার একটা ভিডিওতে বলেছিলাম সিরিয়ার এই গৃহযুদ্ধের আর বেশি দিন নাই। অ্যান্ড নাও ইট রিয়েলি হ্যাপেন। ইটস ইয়োর টার্ন ডক্টর। এই একটা স্লোগান দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। ২৪ বছরের রেজিমের পতনের পেছনে কাজ করেছে এই একটা স্লোগান। আরব বসন্তে যখন এই পুরো আরব বিশ্বই একেবারে উত্তাল হয়েছিল আর একটার পর একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেটরা পদত্যাগ করছিল, তখনই সিরিয়ার কয়েকজন স্কুলের ছেলেপেলে এই স্লোগানটা লিখেছিল একটা গ্রাফিটি হিসেবে ওয়ালে। আর এইটা সেই সময় একটা হিউজ নিউজ কভারেজ পায়। আর তারপরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল এই সিরিয়ার গৃহযুদ্ধ। আর এখনো যদি না বুঝে থাকেন, এই বাশার আল আসাদ কিন্তু প্রফেশনালি একজন ডক্টর, মানে সে অ্যাটলিস্ট এমবিবিএস পাস। এই কারণে তাকে বলা হয়েছিল নাও ইটস ইয়োর টার্ন ডক্টর। আনুমানিক ২.৫ লক্ষ মানুষের জীবন, আইএসআইএস এর মতো ভয়ঙ্কর টেররিস্ট অর্গানাইজেশনের জন্ম, আর পুরো একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে অবশেষে এই ডিসেম্বরের ৭ তারিখ শেষ হলো সিরিয়ার সিভিল ওয়ার। যদিও শেষ হয়েছে এই কথাটা বলা হয়তো পুরোপুরি অ্যাকুরেট হবে না, একদম অ্যাকুরেট হবে বাশার আল আসাদ পালিয়েছে এই কথাটা বলতে। মাত্র ১ সপ্তাহ আগেও যেখানে দেশের মেজরিটি এলাকার কন্ট্রোল বাশার আল আসাদের হাতে ছিল, সেখানে ১ সপ্তাহের মধ্যে আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে হায়াত তাহরির আল শাম এবং আরও কিছু সিরিয়ার অপোজিশন গ্রুপের একটা অফেন্সিভেই বাশার আল আসাদ পুরো দেশ হারিয়ে ফেলে। শুনতে হয়তো খুবই সিম্পল মনে হতে পারে, বাট এই অ্যাটাক এবং বাশার আল আসাদের পতনের পেছনে ওয়ার্ল্ড পলিটিক্সের প্রত্যেকটা মেজর প্লেয়ারেরই হাত আছে। এই চ্যানেলে আমরা যতগুলো পলিটিক্যাল কনফ্লিক্ট নিয়ে ভিডিও করেছি, সেগুলোর প্রতিটাই কোনো না কোনোভাবে সিরিয়ার এই রবিবারে হয়ে যাওয়া ঘটনাকে ইনফ্লুয়েন্স করেছে। ওয়াগনার গ্রুপ থেকে শুরু করে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের মোহাম্মদ রেজা জাহেদের অ্যাসাসিনেশন, ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট, কুর্দ, সিআইএ, মোসাদ, টার্কিশ ইন্টেলিজেন্স, সবকিছুই আছে এই একদিনের কাহিনীর মধ্যে। অ্যান্ড আমরা আজকের ভিডিওতে সেটাই দেখব, কিভাবে বাশার আল আসাদের এত বছরের রাজত্বর অবশেষে শেষ হলো। সো শুরুতেই কি হচ্ছে অ্যান্ড কিভাবে হলো। নভেম্বরের ২৭ তারিখ অপোজিশন ফাইটারদের একটা কোয়ালিশন খুবই সাডেন একটা অ্যাটাক লঞ্চ করে বাশার আল আসাদের ফোর্সের ওপর। ফার্স্ট অ্যাটাক আসে আলেপ্পোর ওপর। ৩ দিনের মধ্যে প্র্যাকটিক্যালি পুরো আলেপ্পো চলে যায় রেবেল ফোর্সদের হাতে। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আলেপ্পো হচ্ছে নর্দার্ন সিরিয়ার একেবারে এন্ট্রি পয়েন্ট। অ্যান্ড এই রিজিয়নের সিকিউরিটি বেশ কিছু কারণেই ফল করেছিল, সেগুলোর দিকে একটু পরেই যাচ্ছি, আগে মেইন কাহিনীটা বলে নেই। এই অপারেশনের নাম ছিল অপারেশন ডিটারেন্স অফ দ্য অ্যাগ্রেশন। মাল্টিপল সিরিয়ান অপোজিশন গ্রুপ এই অ্যাটাকে ছিল, অ্যান্ড তাদের লিডে ছিল হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। এখানে আর একটা প্লেয়ার ছিল তুর্কি বেসড ফ্যাকশন। এছাড়াও ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশন, আহরাল আল শাম, জেশ আল ইজ্জা আর নূর আল দিন আল জেনকি মুভমেন্টও এটার সাথেই ছিল। আলেপ্পোর ফলের পর পুরো সিরিয়ার পতন ঘটতে বেশি সময় আর লাগে নাই। একের পর এক শহর ফল করেছে। ডিসেম্বরের ৫ তারিখ হামা ফল করে, যেটা সিরিয়ার 4th লার্জেস্ট সিটি। আর ৬ তারিখ রেবেলরা হোমসের কাছাকাছি চলে যায়, আর ৭ তারিখ হোমসও ফল করে। আর এই সময় খবর ছড়ায় যে বাশার আল আসাদ দামাস্কাসের আশেপাশে থেকে আর্মি সরিয়ে নিচ্ছে। বাট তারপরেও ডিফেন্স মিনিস্ট্রি জানায় এমন কিছুই হয়নি। আর ডিসেম্বরের ৮ তারিখ আসতে আসতেই আমরা জানতে পারি যে সেটা আসলেই হয়েছে। পুরো মিলিটারিকে দামাস্কাসের এয়ারপোর্টের আশেপাশে এনে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়েছে। অ্যান্ড এখন যে ঘটনাটা বললাম, এটা আল জাজিরার একেবারে লেটেস্ট নিউজ থেকে নেয়া। সময় শ্রদ্ধার হাতে হয়তো বা এই ঘটনার আরও কিছু আপডেট আসবে, আমরা হয়তো আরও ডিটেলস জানতে পারবো। এখন পর্যন্ত বাশার আল আসাদ আসলে কোথায় আছে এটা এখনো কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। এমনকি এই ভিডিও রিসার্চ করতে করতে এমন খবরও শোনা গিয়েছে যে তার প্লেন নাকি আসলে পালানোর সময় ক্র্যাশ করেছে, অ্যান্ড বাশার আল আসাদ মাইট বি ডেড। বাট কোনো কিছু এখনো সার্টেইন না। তো আমরা পুরোপুরি একেবারে কোনো স্পেকুলেশনে না যে আসল ঘটনার দিকে যাই, যে কেন এক্স্যাক্ট এই সময়টাই রেবেলরা চুজ করলো বাশার আল আসাদের উপর অল আউট অ্যাটাকে যাওয়ার জন্য, অ্যান্ড কেনই বা এটা এইবারের জন্য সফল হলো। আপনাদের কি ফ্রি সিরিয়ান আর্মির কথা মনে আছে? ২০১২ সালে যারা ৭০% সিরিয়া দখল করে নিয়েছিল। বাট সেই জায়গা থেকে বাশার আল আসাদ ব্যাক করেছিল দুইটা দেশের কারণে, রাশিয়া অ্যান্ড ইরান। ইরান তো একদমই ৯০,০০০ শিয়া সৈন্য পাঠিয়ে দিয়েছিল বাশার আল আসাদকে হেল্প করার জন্য। আর অন্যদিকে তার এগেইনস্টে যত রকম ইনভেস্টিগেশন লঞ্চ করতে চেয়েছে ইউনাইটেড নেশন, সবগুলোতেই ভিটো দিয়ে এক্সটার্নাল থ্রেট থেকে বাশার আল আসাদকে সবসময় প্রোটেক্ট করে এসেছে রাশিয়ার পুতিন। অর্থাৎ বাশার আল আসাদের দুইটা মেজর অ্যালাই, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে ইরান। বাট এইবার তারা কোথায়? ফার্স্টে রাশিয়ার দিকে আসি। রাশিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর পাশাপাশি বিলিয়ন বিলিয়ন ডলারের ওয়েপন সাপ্লাই দিয়ে এসেছে সিরিয়াকে। বাট ব্যাটল ফিল্ডে রাশিয়ার থেকে পাওয়া সিরিয়ার সব থেকে বড় হেল্প ছিল ওয়াগনার গ্রুপ,
2017 সালের ডেটা মতে সিরিয়াতে 5,000+ ওয়াগনার গ্রুপের সৈন্য ছিল, এন্ড সেই বছরেই আরো 500 ইউনিট মোতায়েন করার কথাও ছিল। আর এর পরের বছরগুলো ডাটা না পেলেও ব্যাটল অফ ডিয়ার এজোরে আইএসআইএস কে এক হাত দেওয়ার পেছনে ওয়াগনার গ্রুপের বড় একটা রোল ছিল। প্লাস ওয়াগনার গ্রুপের সদস্যরা সিরিয়ার অয়েল বিজনেস আর হোটেল বিজনেসে ইনভেস্ট করা শুরু করেছিল। তো তাদের ইনফ্লুয়েন্স যে সিরিয়ার ভালোই ছিল সেটা বোঝাই যায়। বাট 2023 সালে ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর এই সম্পর্কে টানা পড়ে। আমি কিন্তু প্রিগোজিনের মৃত্যু নিয়েও একটা আলাদা ভিডিও দিয়েছিলাম, সেটাও দেখতে পারেন আপনারা। রাশিয়া সরকার সিরিয়াকে প্রেশারাইজ করা শুরু করে রিডাট গ্রুপকে রিক্রুট করার জন্য। এরাও একটা রাশিয়ান প্যারামিলিটারি গ্রুপ যাদের আগের নাম ছিল শিল্ড। বাট সিরিয়া আবার ওয়াগনার গ্রুপের বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত ছিল বলে তারাও চাচ্ছিল না ছাড়তে। এই টানাপড়ার মধ্যে সিরিয়ায় ওয়াগনার গ্রুপের এফিসিয়েন্সি ড্রপ করতে শুরু করে, অ্যান্ড কারেন্টলি আসলে ওয়াগনার গ্রুপ কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটা নিয়ে কোনো ইনফোই নাই আমাদের কাছে। বাট রিসেন্ট টাইমে রাশিয়া কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে খুবই ঝামেলায় আছে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ক্রেমলিন অর্থাৎ রাশিয়ার চিন্তাভাবনা এখন যত দ্রুত সম্ভব ইউক্রেনের এলাকাগুলো ক্যাপচার করা। তো তাদের মেজরিটি মিলিটারি রিসোর্স এখন ইউক্রেনেই ব্যস্ত। তার মানে সিরিয়ার বাশার আল আসাদের একটা মেজর ব্যাকআপ অর্থাৎ রাশিয়ার ব্যাকআপ এটা কিন্তু আর আগের মতো কাজ করছে না। বাট এইবার ইরানের দিকে তাকাই চলুন। ইরানের কাহিনীর মধ্যে মেজর একটা ক্যারেক্টারই হচ্ছে ইসরায়েল। 2020 সালে কাসেম সোলাইমানিকে অ্যাসাসিনেশন করে ইউএসএ, বা এক্স্যাক্টলি বলতে হলে তখনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড সেটার ইন্টেল এসেছিল ইসরায়েল থেকেই। এরপর আবার 2024 সালের এপ্রিলে ইসরায়েল অ্যাসাসিনেট করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিকে। দ্যাট ওয়াজ এ বিগ ব্লো ফর ইরান। ইরান আর ইসরায়েল এর পর থেকেই এখন ডিরেক্ট কনফ্রন্টেশনে আছে। 2 দিন পর পরই মিসাইল ছোড়াছড়ি করছে। বলে রাখা ভালো, ইরানের যেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স আছে সিরিয়া কিন্তু সেটার কোর মেম্বারদের একটা। প্রায় 40 বছর ধরে ইরান সিরিয়ার সাথে খাতির রেখে এসেছে। বাশার আল আসাদের দেশকে ইমব্যালেন্স করার ভয়ঙ্কর প্ল্যানকে সাকসেসফুল করার জন্য ইরান 10,000 হিজবুল্লাহ সদস্যও পাঠিয়েছিল। হিজবুল্লাহ ওয়েপন সাপ্লাইয়ের ওয়ান অফ দ্য ভাইটাল রুট যায় সিরিয়ার মধ্যে দিয়েই, অ্যান্ড আরব ওয়ার্ল্ডে ইরানের নিজেদের ইনফ্লুয়েন্স বাড়ানোর একটা বড় পয়েন্টই হচ্ছে এই সিরিয়া। বাট এই গতকালকেই পাবলিশ হওয়া ইসলামিক রেভলিউশনারি গার্ডের কোরের ইন্টারনাল মেমোতে দেখা যায় যে তারা সিরিয়ার সিচুয়েশনকে আনবিলিভেবল অ্যান্ড স্ট্রেঞ্জ উল্লেখ করে, অ্যান্ড সেখানে এটাও বলা হয় ইরান অ্যাকসেপ্টেড দ্য ফল অফ আসাদ অ্যান্ড হ্যাজ লস্ট দ্য উইল টু রেজিস্ট। অর্থাৎ একদম সহজ কথায় বলা যায় যে ইরান আর রাশিয়ার যে দুর্বল মিলিটারি ব্যাকআপ সিরিয়ার জন্য, এবং মেইনলি অন্যদিকে রাশিয়া ইউক্রেন ওয়ার আর এদিকে ইরান ইসরায়েল ঝামেলা, এইসবের কারণে কিন্তু বাশার আল আসাদ তার একটা মেজর ব্যাকআপ হারিয়েছে। এক্স্যাক্টলি একটা না, 2টা মেজর ব্যাকআপ হারিয়েছে, একদম মেইন 2টা মেজর ব্যাকআপ হারিয়েছে। বাট এই কনফ্লিক্ট আরও কয়েকটা প্লেয়ার আছে। প্রথমটাই হচ্ছে তুর্কি। এইচটিএস এর যে অ্যাটাকটা এসেছিল সেটা আরও আগেই শুরু হওয়ার কথা ছিল, বাট তুর্কিশ ইন্টেলিজেন্স সামহাও এই ইনফরমেশন পায় অ্যান্ড বাশার আল আসাদের কাছে সেটা দেয়া হয়। এই কারণে এইচটিএস এর অ্যাটাক 1 মাসের মতো পিছিয়ে যায়। বাট এটাও আবার বিভিন্ন জায়গায় বলা হয় যে তুর্কি আসলে এইচটিএস কে সিক্রেটলি সাপোর্ট দিয়ে এসেছে, বাট তুর্কিশ অফিসিয়ালরা ডিরেক্টলি এরকম ইনভলভমেন্ট ডিনাই করেছে। অর্থাৎ টার্কি আসলে তাদের পক্ষে নাকি বিপক্ষে এসব নিয়ে অনেক চিন্তাভাবনা আছেই, সামনে হয়তো একটা, বাট পেছন দিয়ে আরো অনেক ইনফরমেশন জানা যাচ্ছে, সেটা হয়তো বুঝতেই পারছেন। বাট এই টার্কির কিন্তু সিরিয়ায় একটা মেজর স্টেক আছে, সেটা হচ্ছে এখানে কুর্দিস্তান বা কুর্দি পপুলেশন, যেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। বাট আমরা এখন এই ভিডিওতেই থাকি। আগে তুরস্ক বাশার আল আসাদকে সাপোর্ট দিয়েছিল কুর্দি রেবেলদের বিরুদ্ধে। তুর্কির 900 কিলোমিটারের মতো বর্ডার শেয়ার করে সিরিয়ার সাথে। বাশার আল আসাদের পতনে যদি সিরিয়া আনস্টেবল হয়ে যায় তাহলে তুরস্ক আবার একটা রেফিউজি ক্রাইসিস শুরু হতে পারে, সেটা তারা কোনোভাবেই চায় না। বাট তারা আবার অন্যদিকে এইচটিএস কে সাপোর্ট দিচ্ছে এরকমও শোনা যায়। এখন আসল ব্যাপারটা কি বলেন তো? তাদের প্ল্যানটা আসলে কি? ডু ইউ নো? আসলে এইটার উত্তর হচ্ছে আমরা কেউই জানি না। ওয়ার্ল্ড পলিটিক্সের এত বড় বড় গেমগুলা এখন আমরা ক্যাপচার করতে পারি না, বা এক্স্যাক্ট স্পেকুলেট করে এগুলো আগানো উচিত না, বিকজ কোন দিন কি হয়ে যায় কেউই জানি না। বাট একটা জিনিস ক্লিয়ার, এই বাশার আল আসাদের ফলের পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করলেও আন্ডার দ্য বেডশিট তুরস্ক অ্যাকচুয়ালি গেমটা খেলেছে। সেই গেমটা যে আসলে কি এটা এখনো আমরা অ্যাজিউম করতে পারছি না, বাট উই শুড লুক আউট ফর দ্য নিউ টার্কিশ এক্সপ্যানশন। তো এইটা ছিল একদম রিসেন্ট সময়ে যা যা হলো লাস্ট 1 সপ্তাহে, মোটামুটি কি কি মেজর ডেভেলপমেন্ট হলো, অ্যান্ড অবশেষে তো যুদ্ধের একটা বড় ফলাফলই পাওয়া গিয়েছে বলা যায়। তো এই যুদ্ধের এই ফলাফল নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাশার আল আসাদের ফলের কারণে আপনারা খুশি হয়েছেন কিনা, নাকি আপনাদের এইখানে আসলে হুইচ সাইড ইউ আর ইন সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই তো ভিডিওতে ইউজ করা সব সোর্সগুলো নিচে দেওয়া থাকবে। অ্যান্ড মেইনলি সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে জানতে চাইলে আমার আগের ভিডিওটা দেখে ফেলতে পারেন, 1 বছর আগে যেটা দিয়েছিলাম। আর এছাড়াও এই ভিডিওতে আসলে অনেকগুলো আমার ভিডিওর রেফারেন্স দিয়েছি, বিকজ এই ভিডিওর সাথে আসলে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সেই সবগুলোর লিঙ্কই নিচে দেওয়া থাকবে, আপনারা সেগুলোও চেক করে আসতে পারেন। অ্যান্ড ফিউচারে খুবই সামনে হয়তো খুবই দ্রুত হয়তো আরও বেশ কিছু
ঘটনা প্রবাহ হবে, যেগুলো আমরা এখন আরও ক্লিয়ারলি জানতে পারবো কি কি হচ্ছে আসলে। তো তখন আরও হয়তো ভিডিও দিতে পারি। তো নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে লিখে যান। দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।